শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস অর্থাৎ চাহিদা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে চাহিদার উপর দ্বিতীয় ক্লাস নেব। তোমরা যদি মনোযোগ দাও তাহলে ক্লাসটা বুঝতে পারবা। তাহলে আমরা গত ক্লাসে পড়াছিলাম চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধির ব্যতিক্রম। আজকে শিখব চাহিদা সূচি কি, তারপর কিভাবে একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় এবং চাহিদা রেখা হ্রাস বৃদ্ধি এবং অন্যান্য বিষয়গুলো আজকে আমরা দেখব। তো প্রথমে শিখি চাহিদা সূচি কি। দেখো চাহিদা সূচি, চাহিদা সূচি, চাহিদা সূচি কি? চাহিদা সূচি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা দ্রব্যের যে এককগুলো ক্রয় করে। অর্থাৎ ধরো, আবার শোনো, একটা বিভিন্ন নির্দিষ্ট সময় অর্থাৎ যে কোনো একটা সময়, সেই সময়টা একটা নির্দিষ্ট যে কোনো একটা সময় বিভিন্ন দামে অর্থাৎ বিভিন্ন দামে ভোক্তা দ্রব্যের বিভিন্ন যে এককগুলো ক্রয় করে তাহার তালিকা, এর তালিকা যদি আমরা তালিকা আকারে যদি আমরা প্রকাশ করি সেটাকেই বলবো আমরা চাহিদা সূচি। ধরা যায়, ধরো এটা যদি দ্রব্য আমরা দিই আর এদিকে যদি আমরা পরিমাণ দিই, অর্থাৎ আমরা এইভাবে আলোচনা করি, আমরা একদিকে যদি দাম দিই, এইদিকে ধরো দাম দিলাম আর এইদিকে ধরো দ্রব্যের পরিমাণ দিলাম। আমরা কি করছি যে যে কোনো একটা সময়ে বিভিন্ন দামে ভোক্তা যখন দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে, অর্থাৎ যখন ধরো দাম, আমরা যদি এভাবে কল্পনা করি যে চাহিদা রেখা, ধরো দ্রব্যের দাম হচ্ছে 16 টাকা, অর্থাৎ কমলা লেবুর হালা যদি 16 টাকা হয় এক্সাম্পল, তখন আমি কয় হালা কমলা কিনি? 4 হালা। আবার ধরো কমলা লেবুর দাম কমে আসলো 12 টাকা, তখন আমি কয় হালা কমলা কিনি? তখন 6 হালা। আবার কমলা লেবুর হালা যখন 8 টাকা আসলো, তখন আমি কয় হালা কমলা কিনি? 12 হালা। অর্থাৎ আমরা বিভিন্ন দামে যখন বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণে একক ক্রয় করি, এটা যখন আমরা তালিকা আকারে প্রকাশ করি, এটাকেই বলা হচ্ছে কি? চাহিদা সূচি। তার মানে কি, আমরা গত ক্লাসে বলছিলাম চাহিদা বিধি, যে যদি দ্রব্যের দাম বাড়ে, অর্থাৎ দ্রব্য যদি দাম বাড়ে তাহলে চাহিদা কি? কমে। দাম যদি কমে তাহলে চাহিদা কি? বাড়ে। তাহলে দেখো এখানে এই জিনিসটা ঠিক আছে কিনা। দ্রব্যের দাম যখন 16 টাকা, তখন আমি কয় হালি কমলা কিনি? 4 হালি। আবার দেখো দ্রব্যের দাম কমে আসলো 16 থেকে 12 টাকা, 12 টাকা আসলো, তখন কি চাহিদা কি আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে, 6 একক। আবার দেখো দ্রব্যের দাম আরো কমে আসছে, তখন চাহিদা কি হলো? আবার আরো বাড়লো, 12 একক। আবার নিচ দিক থেকে কল্পনা করো, দ্রব্যের যখন দাম 8 টাকা, তখন আমি কিনি 12 একক। দ্রব্যের দাম যদি বাড়ে 8 থেকে 12 টাকা হয়, তখন আমি আরো কম পরিমাণ দ্রব্য কিনি। দ্রব্যের দাম যদি আরো পরিমাণ আরো বাড়ে, তখন আমি আরো কম পরিমাণ দ্রব্য কিনি। ধরো বর্তমান বাজারে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলোর প্রচুর দাম, তাহলে কি আমরা কি আগের মতোই কিনি এগুলো? না, যেহেতু দাম বেড়ে গেছে সেহেতু এই পরিমাণগুলো আমরা তার সাথে কম কিনি। এটাকে যদি আমরা টেবিলে বা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে আমরা কি বলবো? চাহিদা সূচি। আচ্ছা, এই চাহিদা সূচি থেকে কিভাবে একটি চাহিদা রেখা অঙ্কন করা যায় আমরা তা দেখবো। আমরা এটা একটু লিখে নিই, যে এই সূচিটা আমরা একটু লিখে নিই পাশে। এই সূচিটা আমাকে আমরা কি অঙ্কন করবো? একটি চাহিদা রেখা। তাহলে চাহিদা সূচিটা কি? চাহিদা সূচিটা দেখো, একদিকে দ্রব্যের দাম পি আর একদিকে হলো দ্রব্যের পরিমাণ, চাহিদার পরিমাণ। একদিকে চাহিদার পরিমাণ, আমরা এটা লিখে ফেলি। এই জিনিসটাই লিখবো, জাস্ট এদিক সরে লাগবো। যখন 16 টাকা তখন 4 একক, যখন 8 টাকা তখন, যখন 12 টাকা তখন 8 একক, যখন কত, যখন 8 টাকা তখন হচ্ছে 4 একক, 12 একক। এই জিনিসটা আমরা অঙ্কন করব। তাহলে আমরা এখন চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আমাদের দুটো রেখার দরকার। অর্থাৎ তোমরা 19-এ শিখছো যে পৃথিবীর সমস্ত তলটাকে দুটো অক্ষে ভাগ করা, একটা হচ্ছে এক্স
একটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এবং আরেকটা অক্ষ হচ্ছে এক্স এক্স প্রাইম। এই দুটো অক্ষ ও বিন্দুতে ছেদ করে, অর্থাৎ সমস্ত তলটাকে আমরা এক্স ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম। আমরা এখানে ওই জিনিসগুলো বিশ্লেষণ করব না, এখানে কোনটা অংশ নিয়ে আমরা কাজ করব, এটা প্রথম চতুর্থক নিয়ে আমরা কাজ করব। কেন প্রথম চতুর্থক নিয়ে কাজ করব এর ব্যাখ্যা তোমরা শিখছো, তারপরে আমরা এখানে আলোচনা করি। এখানে প্রথম চতুর্থকে এক্স পজিটিভ এবং ওয়াই ও পজিটিভ, অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় এবং ওয়াই এর মান যদি পজিটিভ হয় তখন প্রথম চতুর্থকে কি হবে, মানগুলো বসবে। আমরা ইকোনমিক্সে যতগুলো জিনিস নিয়ে কাজ করব সেগুলো ম্যাক্সিমাম প্রথম চতুর্থাংকে নিয়ে কাজ করব, অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করব। এখানেই আমরা চাহিদা রেখা অঙ্কন করব, ঠিক আছে? তো ধরো তাহলে আমরা কি করব, প্রথমে একটা অক্ষর রেখা লিখবো, এটা হচ্ছে কি ওএক্স, আরটা হচ্ছে ও ওয়াই, একটা হচ্ছে ও ওয়াই। তাহলে আমরা কোন দিক দিয়ে কি বুঝাবো, আমরা ওএক্স ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম বুঝাবো। ও ওয়াই অক্ষে কি বুঝাবো, দ্রব্যের দাম, দ্রব্যের দাম। দেখো ও ওয়াই অক্ষে আমরা সমান দ্রব্যের কি দেখাবো, দাম। আবার ওএক্স অক্ষে কি দেখাবো, কি ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ, ওএক্স অক্ষে আমরা দেখাবো চাহিদার পরিমাণ, ওএক্স অক্ষে দেখাবো চাহিদার পরিমাণ, কতটুকু আমাদের চাহিদা। তাহলে আমরা ওএক্স ও ওয়াই অক্ষে কি দেখাইলাম, দ্রব্যের দাম, ও ওয়াই অক্ষে আমরা দেখাইলাম চাহিদার পরিমাণ। এখন তোমরা দেখো যদি প্রতিটা ঘরকে, অর্থাৎ আমরা গ্রাফ পেপারে যখন অঙ্কন করি তখন আমরা দেখছি যে আমরা প্রতিটা ঘরকে ছোট ছোট অংশে ভাগ করতাম, সমান সমান অংশে। এখানে দেখো যে দামগুলো আছে 8, অর্থাৎ দুই দুই ঘর করে যদি আমরা নেই, এটাকে যদি 2 4 6 8 10 12 14 16, 2 4 6 8 10 12 14 16, অনুরূপভাবে যদি আমি এককগুলো নেই, ধরো 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, তাহলে আরো বড় বড় করে তোমরা নিতে পারো। তাহলে আমরা প্রথমে দেখো আমাদের দ্রব্যের দাম যখন 16, কত 16, তাহলে এই বিন্দুটাতে আসতেছে তখন দ্রব্যের কত পরিমাণ হোক কিনে 4 একক দ্রব্য কিনে। তাহলে আমরা এটা এই বরাবর টানবো, আর যখন এখানে 4 দেওয়া হয় 4, তখন এই অক্ষরটা এই বরাবর টানবো। দেখো আর একটু সোজা করে নেই, জিনিসটা আর সুন্দর দেখা যাবে, এখানে বাঁকা হয়ে গেছে। আর একটু সোজা করে নেই, দেখো এটা হচ্ছে যদি আমরা এই বরাবর টানি আর যদি আমরা এই বরাবর টানি, রেখা দুটো একটা বিন্দুতে ছেদ হবে। ধরো এই বিন্দুটার আমরা নাম দিলাম এ বিন্দু। কি বিন্দু দিলাম, এ বিন্দু, এ বিন্দু। আবার দেখো দ্রব্যের দাম যখন 12, তখন আমরা কত একক কিনি, 8 একক। তাহলে আমরা এখানে 12 বিন্দু এদিকে এখানে টানবো আর 8টা এদিকে টানবো, টানার পর দেখবা যে একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিবি। আরো দেখো যখন দ্রব্যের দাম 8 টাকা, তখন আমরা কয় একক কিনি, 12 একক। তখন আমরা দ্রব্যের দাম যখন যে আমরা 8 টাকা এটা টানবো, এটা কত কিনবো, 12 একক। ধরো এই বিন্দুটা সি বিন্দুতে ছেদ করছে, আমরা এখন 3টা বিন্দু পাইলাম, কি কি এ বি সি। এই বিন্দু 3টা আমরা এখন যোগ করব। এই বিন্দু 3টা যখন আমরা যোগ করি তখন একটা রেখা পাবো, এই রেখাটার নামে হচ্ছে ডিডি রেখা, অর্থাৎ চাহিদা রেখা। তাহলে এই যে ডিডি রেখাটা আমরা পাইলাম, এই ডিডি রেখাটা আমরা কিভাবে পাইলাম, একটি চাহিদা সূচি থেকে। চাহিদা সূচিটা আমরা কিভাবে পাইলাম, চাহিদা বিধি থেকে। চাহিদা বিধিটা আবার কি, যে দ্রব্যের যদি দাম বাড়ে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। যেটা আমরা দেখছি যখন দাম বেশি 16 টাকা কম পরিমাণ একক কমবে কেনে, আর একটু দাম কমলে আর একটু বাড়ে, আর একটু দাম কমলে আর একটু একক বাড়ে। নিচ থেকে যদি কল্পনা করি, দাম যখন কম বেশি পরিমাণে একক কিনি, দাম যদি বাড়তে থাকে আমরা এককগুলো আরো কম কিনি। অর্থাৎ আমরা দেখা গেলাম যে চাহিদা বিধির সাথে চাহিদা সূচি এবং চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় আমরা ক্লিয়ারলি বুঝলাম। অর্থাৎ দ্রব্যের দাম যখন আমার কত 16 টাকা, তখন আমি 4 একক কিনি, এই দুটো যোগ করলে একটা এ বিন্দু পাই।
দ্রব্যের দাম যখন 12 টাকা তখন আমি 8 একক কিনি, এই দুটো বিন্দু যখন যোগ করি তখন একটা বিন্দু পাই বি বিন্দু। আবার দ্রব্যের দাম যখন 8 টাকা তখন আমরা 12 একক দ্রব্য কিনি, তখন এই দুটো বিন্দু যোগ করলে একটা বিন্দু পাই সি বিন্দু, এবং এ বি সি বিন্দু যদি যোগ করি তাহলে একটা রেখা পাই। এই রেখাটাই হচ্ছে এই সূচির আলোকে চাহিদা রেখা। এই চাহিদা রেখাটার নাম কি? ডিডি। ডিডি একটা চাহিদা রেখা। এখন প্রশ্ন হলো যে এই চাহিদা রেখাটা সবসময় কি স্ট্রেট লাইন হবে না কখনো বাঁকা হবে, অর্থাৎ এরকম কি হতে পারে কিনা? এই চাহিদা রেখাটা এরকম এরকম হতে পারে, আবার এই চাহিদা রেখাটা এরকম হতে পারে, প্যারাবোলা এবং স্ট্রেট লাইন দুটোই হতে পারে। কখন প্যারাবোলা হবে এবং কখন স্ট্রেট লাইন হবে আমরা এটা একটু বুঝবো। যখন কোনো চাহিদা অপেক্ষক অর্থাৎ চাহিদা সমীকরণ যদি নন লিনিয়ার হয় অর্থাৎ লিনিয়ার হয়, অর্থাৎ এর পাওয়ারগুলো এক হয়, একের সমান হয়, তখন তার সেই চাহিদা অপেক্ষক দ্বারা যে চাহিদা রেখা অঙ্কন করব সেই চাহিদা রেখাটা হবে স্ট্রেট লাইন বা সরলরেখা। আর যদি ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষকটা যদি একের অধিক হয়, অর্থাৎ ওখানে এক্স এর পাওয়ার বা ওয়াই এর পাওয়ার যে চলকগুলো থাকবে এই পাওয়ারগুলো যদি একের অধিক হয় 2 3 4 5 6, ওই অপেক্ষক দ্বারা যে রেখাগুলো অঙ্কন করব সেই রেখাগুলো হবে কি রেখা? বক্ররেখা। তাহলে এটাও চাহিদা রেখা, এটাও চাহিদা রেখা, কিন্তু পার্থক্য হচ্ছে এই চাহিদা রেখা হচ্ছে লিনিয়ার অপেক্ষক দ্বারা বা লিনিয়ার ফাংশন দ্বারা বা লিনিয়ার চাহিদা অপেক্ষক দ্বারা যে চাহিদা রেখা অঙ্কন করব সেটা হবে স্ট্রেট লাইন বা সরলরেখা। আর নন লিনিয়ার অপেক্ষক বা ফাংশন দ্বারা বা চাহিদা রেখা দ্বারা যে রেখা অঙ্কন করব সেই রেখাটা হবে আমাদের কি রেখা? বক্ররেখা। এগুলো নিয়ে আমরা আরো বিশদভাবে আলোচনা করতে পারবো, এগুলো তোমাদের পড়ানোর বিষয় না, তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে চাহিদা রেখা কি বক্ররেখা হতে পারে, বক্ররেখা বা এরকম হতে পারে, প্যারাবোলার মতো হতে পারে, আবার চাহিদা রেখা কি হতে পারে? স্ট্রেট লাইনও হতে পারে। কখন স্ট্রেট লাইন হবে কখন প্যারাবোলা হবে সেটা আমি বললাম লিনিয়ার এবং নন লিনিয়ারের ক্ষেত্রে। আমরা এখন অন্যদিকে যাই, আমরা শিখলাম তাহলে কি কি? চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধির ব্যতিক্রম কি, চাহিদা সূচি কি এবং চাহিদা রেখা কি, কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, আমরা একটু অন্য বিষয়ে যাই। এখন প্রশ্ন হলো চাহিদা রেখা আমরা যে অঙ্কন করলাম এই চাহিদা রেখা কিভাবে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। পরীক্ষা আসে যে চাহিদা রেখা কি বা চাহিদা বিধি কি, কিভাবে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমি যদি বলি যে কোনো দ্রব্যের দাম হচ্ছে 12 টাকা, তখন আমি কয় একক কিনি? তখন আমি 4 একক কিনি। আবার বলা হচ্ছে সেই দ্রব্যের দাম কমিয়া 8 টাকা হলো, তখন আমি কয় একক কিনি? 8 একক কিনি। সেই দ্রব্যের দাম কমিয়া 4 টাকা হলো, তখন আমি কয় একক কিনি? 12 একক। এরকম ঘটনা ঘটতে পারে না? ধরো যখন আলুর কেজি 12 টাকা, আলুর কেজি কয় টাকা? 12 টাকা, তখন আমি কয় কেজি আলু কিনি? 4 কেজি কম কিনি। আবার আলুর দাম যদি কমে যায় 8 টাকা কেজি হয়, তখন আমি কয় কেজি কিনবো? 8 টাকা। আলুর দাম আরো কমে গেল 12 টাকা, তখন আমি কয় কেজি আলু কিনবো? 12 কেজি। এই যে আলুর দামের সাথে কয় কেজি আলু কিনবো এই যে দেওয়া আছে, এই তথ্যটা পুরোটা একটা কাল্পনিক তথ্য, এটার বাস্তবতার সাথে মিল নেই। এই সূচিটাকে বলা হচ্ছে কাল্পনিক কে চাহিদা সূচি। এটা হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি। এই কাল্পনিক চাহিদা সূচি থেকে যদি আমরা এটা রেখা অঙ্কন করতে পারি তাকেই বলবো আমরা কিভাবে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তাহলে আমরা এই কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে আমরা এই পূর্ণগুলো কি করব? একটা ওএক্স অক্ষ নিব, সরি ওয়াই এবং ওখান থেকে ওএক্স নিব। তাহলে আমরা কি পেলাম? একটা লম্ব অক্ষ পেলাম আর একটা হচ্ছে ভূমি অক্ষ পেলাম। লম্ব অক্ষে আমরা কি দেখাবো? লম্ব অক্ষে দেখাবো দ্রব্যের দাম, দ্রব্যের দাম অর্থাৎ পি দেখাবো এদিকে, আর এটা দ্রব্যের পরিমাণ, চাহিদার পরিমাণ এবং চাহিদার পরিমাণ।
অর্থাৎ কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। তাহলে আমরা এক থেকে দেখলাম প্রাইস, আর এক থেকে দেখালাম কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, কি পরিমাণ দ্রব্যের চাহিদা। তাহলে আমি তোমাদের ভাগ করেছি যে তোমাদের ওই অনুপাতে ভাগ করাবা, ধরো এটা 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, এইদিকে একটু ভাগ করে নাও যে 2 4 6 8 10 12, ঠিক আছে, 2 4 6 8 10 12 পর্যন্ত যেগুলো আছে। যখন কত দ্রব্যের দাম যখন 12 টাকা, তুমি কয় একক করো? 4 একক। তাহলে 4 থেকে একটা রেখা উঠবে আর 12 থেকে একটা বিন্দু পাবা। কি বিন্দু? এ বিন্দু। আবার বলছে 8 টাকা হলে 8 টাকা, তাহলে 8 থেকে এই পাশে যাবে, এই পাশে 8 থেকে আসবে, এখানে একটা বিন্দু পাইলাম বি বিন্দু। আবার 4 থেকে একটা আসবে কত পর্যন্ত? 12 পর্যন্ত, এখানে একটা বিন্দু আসবে, এটা হচ্ছে সি বিন্দু। এখন এই এ বি সি বিন্দু তিনটে যোগ করে তাহলে একটা রেখা পেলাম। এই রেখাটাই হচ্ছে চাহিদা রেখা। কিসের চাহিদা রেখা? এই যে কাল্পনিক চাহিদা সূচি তুমি যে লিখলা, এই কাল্পনিক চাহিদা সূচি থেকে এই ডিডি রেখাটা হচ্ছে কি রেখা? কাল্পনিক চাহিদা রেখা। তাহলে কিভাবে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় এটা আমরা শিখলাম। এবার আমরা শিখব এই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী কেন? এই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে কি নিম্নগামী, এটা কেন? এই কারণটা আমরা এবার জানবো। কয় মিনিট হলো? নিম্নগামীতার কারণ এবার আমরা শিখব। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামীতার কারণ। কেন চাহিদা রেখা নিম্নগামী হয়? অর্থাৎ আমরা যদি এটা উলম্ব একটা ভূমি, তাহলে চাহিদা রেখাটা এরকম হয় কেন? এটা যদি এরকম হয় তাহলে ডিডি রেখাটা বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী হচ্ছে এটা আমরা জানবো। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান এবং মূল কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। 1 নম্বর, এর মূল কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। 1 নম্বর কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। তোমরা খেয়াল করো চাহিদা বৃদ্ধি কি? চাহিদা বৃদ্ধিতে বলা হয়েছে যে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এখানে দাম এবং চাহিদা, এখানে ডিমান্ড এবং প্রাইস, এই দুটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ নেগেটিভ সম্পর্ক। অর্থাৎ একটা যদি উপর দিকে যায় আর একটা যায় ডান দিকে, আর একটা যদি নিচ দিকে, আর একটা যদি নিচ দিকে যায় আর একটা যায় উপর দিকে, অর্থাৎ এখানে ডিমান্ড এবং প্রাইসের মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক। এই নেগেটিভ সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আয় প্রভাব। 2 নম্বর কারণ হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাবটা কি জিনিস? অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে যে কোন দ্রব্যের দাম কমলে ক্রেতা একই পরিমাণ দ্রব্য ক্রয়ের জন্য কম অর্থ ব্যয় করে। অর্থাৎ কোন দ্রব্যের যদি দাম কমে তাহলে ওই দ্রব্যটা কিনতে পূর্বের চাইতে ক্রেতা কি কিনতেছে? অর্থ পূর্বের চাইতে কম ব্যয় করতেছে। আবার বলা হচ্ছে এক্ষেত্রে বেঁচে যাওয়া অর্থ দিয়ে সে ওই দ্রব্যের আরো একটু বেশি পরিমাণ ক্রয় করবে। মনে করো যে সে বাজারে 1 কেজি ইলিশ কিনবে, ইলিশের কেজি হচ্ছে 1000 টাকা। কত টাকা কেজি? 1000 টাকা। সে বাজারে গিয়ে দেখলো যে সে কয় কেজি ইলিশ কিনবে? 1 কেজি। বাজারে গিয়ে দেখলো যে ইলিশের কেজি হচ্ছে 700 টাকা, সে নিয়ে গেছে 1000 টাকা। তাহলে কি করবে? ওই 300 টাকার আরো বেশি পরিমাণ সে দ্রব্য ক্রয় করবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরো ফলে দাম কমার দরুন চাহিদা বাড়ে, ফলে দাম কমার দরুন তাহলে কি করবে? যখন আমি 100 টাকা কেজি 1 কেজি ইলিশ কেনার জন্য আমি 1000 টাকা বাজারে নিয়ে গেলাম, ইলিশ কিনলাম 1 কেজি, ঠিক আছে, তখন বাজারে কিন্তু ইলিশের চাহিদা ছিল 1 কেজি, কিন্তু দাম যখন কমে গেল, কমে যাওয়ার জন্য 700 টাকা কেজি হলো, তখন কিন্তু আমি ওই 1000 টাকার ইলিশ কিনতেছি 1.5 কেজি। তাহলে কি পূর্বের সাথে চাহিদা বাড়লো না কমলো? চাহিদা বাড়লো। এই যে দাম কমার ফলে ভোক্তা যখন ওই উদ্বৃত্ত টাকা দিয়ে দ্রব্যের আরো কিছু পরিমাণ একক ক্রয় করবে, এর ফলে দ্রব্যের যে চাহিদার পরিমাণ হচ্ছে এই চাহিদা বৃদ্ধির কারণে কি রেখা? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে
নিম্নগামী হয়। অর্থাৎ আয় প্রভাব, আয়ের বৃদ্ধি বা হ্রাসের ফলে যে চাহিদার উপর প্রভাব পড়তেছে এটাকেই বলা হচ্ছে আয় প্রভাব। আর এই আয় প্রভাব হ্রাস এবং বৃদ্ধির ফলে চাহিদা রেখার যে প্রভাব পড়তেছে, এই প্রভাবের ফলে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। এবার হলো ক্রয় করার সামর্থ্য। 3 নম্বর যেটা আমরা পড়ব, চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী তার কারণ ক্রয় করার সামর্থ্য। ক্রয় করার সামর্থ্য এটা কি? এটা আমরা দেখি। দেখো বই কি বলছে, কোন দ্রব্যের দাম বাড়লে তা অনেক ক্রেতা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কোন দ্রব্যের যদি দাম বাড়ে সেই দ্রব্যটা ক্রয় করার ক্ষমতা অনেক কাস্টমারের থাকে না। যখন ধরো চালের দাম যখন 30 টাকা, তখন মানুষ প্রচুর পরিমাণ চাল কিনে সুস্থ মতো খাচ্ছে। কিন্তু কোনো কারণে চালের দাম 60 টাকা বা 80 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে অনেক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চাল কেনার সাধ্য চলে যায়। ফলে সামগ্রিকভাবে তার চাহিদা কমে। ফলে যখন 30 টাকা, তখন মানুষ দেদারসে কিনে খাচ্ছে যাচ্ছে, কিন্তু দাম বা বাজারে একই পরিমাণ চাল আছে, ওই আগের মতো ওই দোকানেই আসছে, কিন্তু এই দামটা বেড়ে 60 টাকা হলো, তখন কিন্তু মানুষ পূর্বের মতো যা বাজারে চাল কিনবে না। তখন কি হবে? চালের চাহিদাটা আস্তে আস্তে বাজারে কমে আসবে। আবার কোনো দ্রব্যের দাম কমলে তা নিয়ে আয়ের লোকদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। আবার যদি ওই দ্রব্যটার দাম কমে 30 টাকায় চলে আসে, তখন যেই লোকগুলো আগে দাম বৃদ্ধির ফলে কিনতে পারতো না, সেই লোকগুলো কি আবার চালগুলো কিনতে পারে। এর ফলে সামগ্রিক তার চাহিদা বাড়ে। যখন ওই দাম যখন আবার কমে আসলো, তখন কি পূর্বের চাইতে চালের চাহিদাটা বৃদ্ধি পেল। এভাবে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করায় চাহিদা রেখা নিম্নগামী হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্রয় ক্ষমতা, মানুষের যখন ক্রয় ক্ষমতা কমে যায়, তখন সেই দ্রব্যের চাহিদা কমে যায়। আবার ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এইভাবে দাম, কোনো দ্রব্য, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস এবং বৃদ্ধির ফলে মানুষের যে কোনো দ্রব্য ক্রয় করার ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা বাড়ে বা কমে, এর ফলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপরে আমরা যে জানবো ক্রমহ্রাস এবং প্রান্তিক উপযোগী কার্যকারিতা। এরপরে যে কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতার জন্য চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। সময় কি আছে? প্রভাবের কারণে 3 নাম্বার পরিবর্তক প্রভাবের কারণে, পরিবর্তক প্রভাবের কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। 6 নাম্বার চাহিদা রেখা ঋণাত্মক ঢাল। চাহিদা রেখার ঋণাত্মক ঢালের কারণেও চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে আমরা দেখলাম যে 6টি কারণে আপাতত আমরা আলোচনা করলাম। 6টি কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমি এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে, তারপর পরিবর্তক প্রভাবের কারণে এবং চাহিদা রেখার ঋণাত্মক ঢালের কারণেও চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমি এটা বিশ্লেষণ করতে পারলাম না, সময় পেলাম না। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো বিশ্লেষণ করব এবং অন্য একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।